আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। এখন 9টা 30, অর্থাৎ আমাদের পুরাতন ব্যাচের একটা নতুন চ্যাপ্টারের ক্লাস হবার কথা বা হবে এখন। তো আমরা এই পুরাতন ব্যাচ আর নতুন ব্যাচ নিয়ে প্রথমে একটু কথা বলবো, তারপর হচ্ছে যে আমাদের ক্লাসটা শুরু করে দেব। বেশ কিছু স্টুডেন্টের পুরাতন ব্যাচ এবং নতুন ব্যাচ নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরগুলো একটু দিয়েই আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেব। প্রথম কথা হচ্ছে, এই আমার এই কোর্সের মধ্যে, অর্থাৎ দিগন্ত পাঠশালার অনলাইন কোর্সের মধ্যে যারা একবার ভর্তি হয়েছে, তোমাদের পরীক্ষা পর্যন্ত এখানে যতগুলো কোর্স হবে সবগুলো কোর্স তোমাদের জন্য। তোমার যে ব্যাচের মধ্যে ক্লাস করতে ইচ্ছুক তুমি, সেই ব্যাচেই তুমি ক্লাস করতে পারবা। অর্থাৎ তোমার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করার জন্য বা সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য তোমার যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন তুমি ক্লাস করতে পারবা। এক, আর আরেকটা বিষয় হচ্ছে, সামনেই তোমাদের পরীক্ষা শুরু হবে। আমরা ধারণা করছিলাম যে পরীক্ষা হয়তো বা দেরিতেই হবে, কিন্তু যেহেতু সামনে হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে দেশে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এগুলোকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় চাবে তোমাদের পরীক্ষাটা একটু আগে আগে নিয়ে শেষ করে দেওয়ার জন্য। এই কারণে আমরা নতুন একটা ব্যাচ শুরু করে দিয়েছি। তো নতুন ব্যাচ এবং পুরাতন ব্যাচের যে স্টুডেন্টরা, এরা কিন্তু এক গ্রুপের মধ্যেই আছে। তো এখন কিভাবে কে ক্লাস করবে সেটা হচ্ছে, যেমন পুরাতন ব্যাচে আর একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 8। এই 8 নম্বর চ্যাপ্টারটা পুরাতন ব্যাচে যদি আমরা শেষ করি, তাহলে কিন্তু আমাদের আহ পুরাতন ব্যাচের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে, সবগুলো চ্যাপ্টার বা পুরাতন ব্যাচের কোর্সটাই শেষ হয়ে যাবে। এখন এই যে এখানে তোমরা পুরাতন ব্যাচের অষ্টম অধ্যায়ের ক্লাস করতেছো, এটা শেষ হলে এই কোর্সটা শেষ হয়ে যাবে। তখন আসলে এই কোর্সে কি করা হবে? তখন এই কোর্সে হবে নিয়মিত পরীক্ষা হবে। এই পুরাতন কোর্সে নিয়মিত পরীক্ষা হবে। পরীক্ষাগুলো কোনগুলো হবে? এই যে নতুন ব্যাচের প্রথম চ্যাপ্টারটা যে তোমরা শেষ করবা, নতুন ব্যাচের প্রথম চ্যাপ্টার শেষ করার পর ওই প্রথম চ্যাপ্টারের পরীক্ষাগুলো এসে তোমরা কি করবা? এই পুরাতন ব্যাচের মধ্যে পরীক্ষা দিবা। এক কথায়, এখানে যতগুলো কোর্স শুরু হয়েছে, যতগুলো কোর্স চলমান আছে, সবগুলোতেই তোমরা ক্লাস করতে পারবা। এখন জাস্ট সপ্তাহে 6 দিনই ক্লাস হচ্ছে। তোমরা যদি সপ্তাহে 6 দিন ক্লাস করো, তাহলে নতুন ব্যাচে প্রথম অধ্যায় থেকে ক্লাস করতে পারছো এবং পুরাতন ব্যাচে শেষ অধ্যায়ে ক্লাস করতে পারছো। তাহলে এই সপ্তাহেই কিন্তু আমরা চাইলে 2টা চ্যাপ্টার শেষ করতে পারতেছি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এরপর একটা শর্ট কোর্স শুরু হবে, যেটাকে শর্ট কোর্স বা সাজেশন কোর্স হিসাবেও তোমরা বলতে পারো। ওই কোর্সের ক্লাসগুলোও কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকবে। তোমরা যারা এখন ভর্তি হয়েছো, ওই কোর্সেও তোমরা ক্লাস করতে পারবা। এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার টাকা দিতে হবে না, অর্থাৎ তোমাদের পরীক্ষা পর্যন্ত সবগুলো কোর্সেই তোমরা যুক্ত হয়ে ক্লাস করতে পারবা। তাহলে দেখো, আজকে আমরা পুরাতন ব্যাচের অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস করব। এই ক্লাসটা যদি কেউ করো ভালো করে, তাহলে আশা করি এই অধ্যায়ের মোটামুটি 80% অঙ্ক তোমরা সহজেই করতে পারবা। আর যারা এখন ভর্তি হচ্ছ, নতুন ভর্তি হয়েছো বা নতুন ভর্তি হবা, তোমরা তো নতুন ব্যাচের সাথেও ক্লাস করবা, আর এটাও যেহেতু একটা নতুন চ্যাপ্টার, কাজেও এটাও তোমাদের একটা নতুন ব্যাচের ক্লাস হিসাবে তোমরা ধরে নিতে পারো। আমার এখানে যারা ভর্তি হয় তাদের চিন্তা তেমন থাকে না, তবে দু একজন থাকে, ওরা ওরা শুরু থেকে আমার কথা শুনে না বা তাদের মতো করেই পড়াশোনা করে। তারা দেখবা যে পরীক্ষার শেষে রেজাল্ট খারাপ করে, এমনকি ফেলও হইতে পারে। এবছরও হচ্ছে যে দুজন স্টুডেন্ট আমাকে নক দিয়েছে। আমি বলছিলাম যে এখানে ভর্তি হইলে পাশ করানোর দায়িত্বটা আমার বলতে আমি তোমাদেরকে সেভাবে প্রস্তুত করে নেই। আমি যে অঙ্কগুলো করাই, সেই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় কমন আসে। তো গত ব্যাচের একজন স্টুডেন্ট আমার এখান থেকে ফেল করছে। এখন ফেল করার পর সে এতদিন কোনো খোঁজ খবর নাই, হঠাৎ গত পরশুদিন সে এসে বলতেছে যে আমার এখান থেকে পড়ে সে ফেল করছে। আমি বলছিলাম আমার এখানে ভর্তি হইলে পাশ করার দায়িত্ব আমার, তো সে ফেল করছে, এখন তাকে আবার পড়াইতে হবে, ফ্রিতে তাকে আবার পড়াইতে হবে। তার লজিকটা ঠিক ছিল।
কিন্তু আমার এখানে এরকম কোনো সুযোগ নাই। কোনো ফেইল করলে পরবর্তীতে ফ্রিতে পড়তে পারবা এরকম কোনো সুযোগ নাই। তো দেখো, সেভাবেই তোমাদেরকে পড়তে হবে, ফেল করা যাবে না। একবার ফেল করলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, সময়গত দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, এবং পরিবার থেকেও বিভিন্ন রকম কথা, এবং পরিবার থেকেও কিন্তু বিভিন্ন রকম কথা শুনতে হয়। আচ্ছা, যাই হোক, দেখো, আলোচনা করতে যাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান বইয়ের অষ্টম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে সম্ভাবনা। আর এটাকে ইংরেজিতে বলা হয় প্রবাবিলিটি। সাধারণত এই সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার যে সম্ভাবনা থাকে সেটা। ধরো, আমরা যদি একটা কয়েন উপরের দিকে ছুঁড়ে মারি, বা যখন আমরা কোথাও খেলতে যাই, সেখানে খেলার যে ফেভারটা সেটা কে আগে করবে এটা জানার জন্য আমরা টস করি। এই টস যখন করি তখন কয়েন দিয়ে টস করে থাকি। এই কয়েনটা যখন উপরের দিকে আমরা ছুঁড়ে মারি, তখন আমাদের সামনে দুইটা অপশন থাকে, হয় শাপলা, নয়তো মানুষ উঠবে। কয়েনের যে দুইটা পিঠ থাকে, এই পিঠ অনুযায়ী আমরা ধরে থাকি। তো যখন কয়েন শূন্যে ভাসমান থাকে, তখন আমাদের আহ সিদ্ধান্ত থাকে, বা আমাদের মনে হচ্ছে যে হয় শাপলা উঠবে নয়তো মানুষ উঠবে। 50-50% আমাদের চিন্তা ভাবনা থাকে। আচ্ছা, তোমরা সবাই কি কথা শুনতে পারতেছো না? মনে হচ্ছে একজন দুজন শুধু কথা শুনতে পারতেছো না। সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে, হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা, যে কারণে শুনতে পাচ্ছ না। আচ্ছা, তাহলে দেখো, সম্ভাবনা হচ্ছে মোট ঘটনা ঘটা বা না ঘটার যে একটা সম্ভাবনা থাকে, এটাই হচ্ছে সম্ভাবনা। তো যাই হোক, এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা সম্ভাবনার নিজস্ব কোনো সূত্র ব্যবহার করব না। আমরা কখনো সমাবেশের সূত্র ব্যবহার করব, আবার আমরা কখনো আহ দ্বিপদী বিন্যাসের সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করব। এই সম্ভাবনার 52 প্রজাতির অঙ্ক আছে। এই সম্ভাবনা থেকে 52 প্রজাতির অঙ্ক হয়ে থাকে। তার মধ্যে আমরা 3 থেকে 4টা প্রকারের অঙ্ক বা নিয়মের অঙ্ক করলেই আশা করি পরীক্ষায় একটা অঙ্ক আমরা কমন পাবো। এখান থেকে প্রতি বছর 10 নম্বরের অঙ্ক কমন থাকে। তোমাদের পরিসংখ্যান বইয়ের 2, 3, 4, 5 এই অধ্যায়গুলো বেশ সহজ। এবং তারপরে যে অধ্যায়গুলো আছে, দশম অধ্যায়, অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো মোটামুটি কঠিন। তবে যে পারা যায় না এরকম না, মোটামুটি একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলে এগুলো তোমাদের সহজেই তোমরা শিখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি সম্ভাবনা। সম্ভাবনার এই অঙ্কগুলোকে আমরা সমাধান করব সমাবেশ এবং দ্বিপদী বিন্যাসের সূত্রের সাহায্যে। তো প্রথমে আমরা এর সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিব। এই অধ্যায়ে মূলত বলের অঙ্ক আছে, তাসের অঙ্ক আছে, ছক্কার অঙ্ক আছে, মুদ্রার অঙ্ক আছে, আহ পরিবারের শিশু জন্ম হারের অঙ্ক থাকে। তারপর হচ্ছে তোমাদের বালক বালিকা কিরকম, পরিবারে বালক এবং বালিকার সম্ভাবনা থাকে, এই এই জাতীয় অঙ্ক আমাদের এখানে করতে হয়। এছাড়া আরো বিভিন্ন প্রজাতির অঙ্ক হয়ে থাকে। তো আমরা এখান থেকে এবছর আশা করতেছি যে বল অথবা ছক্কা মুদ্রার কোনো অঙ্ক আমরা পরীক্ষায় কমন পাবো। তো ঠিক আছে, এখন শুরু করে দিচ্ছি অঙ্ক। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নেই। ক্লাস শুরু করার সময় কে যেন আমাদের এখানে বোর্ডে একটু দাগ দিয়ে রাখছে। আপনার যদি মনে থাকে যে এই দাগগুলো আপনি দিয়েছেন, তাহলে একটু দয়া করে দাগগুলো মুছে ফেলুন। পরবর্তীতে এই দাগগুলো সমস্যা করতে পারে। দেখো, সম্ভাবনার অঙ্ক আমরা সমাধান করব সমাবেশের মাধ্যমে। সমাবেশকে ইংরেজিতে, মা, এ দেখে আবার বেশি করে দাগাই দিচ্ছে। সমাবেশকে ইংরেজিতে বলা হয় কম্বিনেশন। ঠিক আছে, তোমরা কেউ স্ক্রিনে হাত দিও না, হ্যাঁ? তোমরা এমনি হচ্ছে যে ক্লাস দেখতে থাকো। যদি তোমাদের এই যে স্ক্রিনটা বড় করার প্রয়োজন হয় কখনো, যদি মনে হয় যে দেখা যাচ্ছে না, তাহলে স্ক্রিনের মধ্যে যেভাবে তোমরা ছবি জুম ইন জুম আউট করো, সেভাবে তোমাদের স্ক্রিন থেকে এই তোমাদের মোবাইলের স্ক্রিন থেকে এটা তোমরা ঠিক করে নিবা। সিনহা ইসলাম, এই যে দাগাদাগি করতেছেন, এগুলো ঠিক না তো। আপনি যদি দাগা শেষ করেন, আমি কোথায় লিখবো? একটু এগুলো একটু মিশাই দেওয়ার চেষ্টা করেন। নয়তো তো এগুলো এখান থেকে যাচ্ছে না, আমি কোথায় লিখবো তাহলে? আচ্ছা, ঠিক আছে, এখন আর কেউ স্ক্রিনে দাগাইয়েন না, সবার দাগ মোটামুটি উঠে গেছে।
তাহলে এখন আমরা একটু মনোযোগ সহকারে ক্লাস দেখি। আমরা সম্ভাবনার অঙ্কগুলো করব কিসের মাধ্যমে? সমাবেশ বা কম্বিনেশনের মাধ্যমে। সমাবেশ বা কম্বিনেশন জিনিসটা আসলে কি, এগুলো আমরা এখন এই সূত্রগুলো একটু দেখবো। সমাবেশের কয়েকটা সূত্র আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন মুছে গেছে, এখন আর কিছু বলতে হবে না। এখন তোমরা সবাই হচ্ছে যে আর স্ক্রিনে মানে হাত দিও না কেউ। এবার দেখো, সমাবেশের যে সূত্রগুলো আছে এই সূত্র সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তার আগে সম্ভাবনার সূত্রটা সম্পর্কে একটু একটু দেখে নিই। সম্ভাবনার সূত্রটা, সম্ভাবনা বা প্রবাবিলিটি বা পি সমান সমান, উপরে হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, আর নিচে হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা। এই সম্ভাবনার অঙ্কগুলো তোমরা যদি আমার এখান থেকে ক্লাস করে অন্য একজন স্যারের ওখানে যাও, তাহলে ওখানে গিয়ে দেখবা ওই স্যার আবার অন্যভাবে করাচ্ছে। ওখান থেকে যদি আরেকজন স্যারের কাছে যাও, ওখানে গিয়ে দেখবা উনি অন্যভাবে করাচ্ছে। মূলত সম্ভাবনার এই অঙ্কগুলো অনেকভাবে করানো যায়। তো যে স্যার যেভাবেই করাক না কেন, অঙ্ক হয়ে গেলে তোমরা সবাই মার্কস পাবা। তো দেখো, অঙ্ক করার সময় অনেক সময় আমাদেরকে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। মেইন যে সূত্রটা, এটা হচ্ছে এন সি আর। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখানে এন হচ্ছে মোট ঘটনা। এন হচ্ছে কি বলো? মোট ঘটনা বা মোট সংখ্যা। এই সি হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন। এরপর আর হচ্ছে অনুকূল ঘটনা বা কাঙ্ক্ষিত সংখ্যা। কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে এই যে এন সমাবেশ আর, এই এই মাধ্যমে আমরা কি করব, এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক আমরা সমাধান করব। এখন কিছু মান আমাদেরকে একটু মুখস্থ রাখা প্রয়োজন অঙ্ক দ্রুত করার জন্য। যদি কখনো এরকম আসে NC0, তাহলে এটার অ্যান্সার হবে কি? 1। যদি কখনো এরকম আসে NCN, তখন এটার অ্যান্সার হবে কি? 1। যদি কখনো এরকম আসে NC1, তাহলে এটার অ্যান্সার হবে কি? এন। আচ্ছা, যদি কখনো এরকম আসে NC5, NC5, তাহলে অ্যান্সার আসবে কত? তাহলে অ্যান্সার আসবে N সমান সমান 5। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে NC5 যদি আসে, এটাকে আমরা ভাঙাবো কি দিয়ে? NC5 যদি আসে, তাহলে এটাকে আমরা ভাঙাবো কি দিয়ে? ধরো, এখানে দিলাম এন সি, এখানে দিলাম হচ্ছে 5, এন এর মান দিলাম 6, এখানে হচ্ছে কম্বিনেশনের সি, আর এটার মান হচ্ছে 5। এটাকে ভাঙানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এইটা একটু খেয়াল করো। এই যে উপরে যে 6 দেখতে পাচ্ছ তোমরা, এই 6টাকে 1 পর্যন্ত গুণ করতে হবে, ক্রমে ক্রমে 1 পর্যন্ত তোমরা গুণ করবা। দেখো, এই 6টাকে আমরা কি করব, 5 বার এখানে ভাঙিয়ে নেব। তাহলে দেখো, 6 একবার, এরপর হচ্ছে 5 দুইবার, এরপর হচ্ছে 4 তিনবার, এরপর হচ্ছে কত, 3 চারবার, এরপর হচ্ছে কত, 1 2 3 4, এরপর হচ্ছে 2 5 বার। এই যে নিচে যেহেতু 5 আছে, তাহলে এটাকে আমরা 5 বার ভাঙাবো, মানে 5 পর্যন্ত ভাঙাবো। আর এই যে নিচে যেটা থাকবে, এটাকে 1 পর্যন্ত ভাঙিয়ে নিয়ে আসবো। 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। দেখো, এই যে এখন যদি এটাকে আমরা গুণ করে ভাগ করি, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার দেখো, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, এখানে করলে আসে 720। আর এই নিচেরটাকে যদি আমরা গুণ করি, তাহলে দেখি গুণফল কত আসে। 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এখানে গুণন করলে আসে 120। 120, এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 720 ভাগ 120, তাহলে অ্যান্সার আসতেছে কত? 6। অ্যান্সার আসতেছে কত? ডিরেক্ট অ্যান্সার আসতেছে 6। এখন কথা হচ্ছে যে এগুলো, আচ্ছা, একজন বলছে যে বুঝিনি, আবার বুঝান। বুঝিনি, মাত্র লেখা শুরু করছি আমি। এগুলো হ্যাঁ বোর্ডে করাবো, অঙ্কগুলো তোমাদেরকে পরবর্তী থেকে
বোর্ডেই করাবো। কারেন্টের সমস্যার কারণে তোমাদেরকে এই যে এখানে অঙ্ক করাচ্ছি। আচ্ছা এবার দেখো অ্যান্সার আছে এখানে 6, কিন্তু এটাকে কি আর আমরা এইভাবে আহ, হাতে হাতে সমাধান করব নাকি? আমরা কিন্তু এগুলোকে হাতে হাতে সমাধান করি না, এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয়, এই যে দেখো 6 আছে, প্রথমে আমরা ক্যালকুলেটরে 6 উঠাবো। উঠানোর পর আমরা শিফট বাটনে একবার প্রেস করব, শিফট বাটনে প্রেস করার পর ভাগে প্রেস করব, তাহলে আমাদের ক্যালকুলেটরে সি চলে আসবে। ক্যালকুলেটরের অপশনটা এরকম হবে 6, এরপর হচ্ছে শিফট, এরপর আমরা চাপ দিব ভাগ, তাহলে কি আসবে? সি চলে আসবে। এরপর এই যে নিচেরটা উঠাইতে হবে, নিচে কত আছে 5, উঠাইলাম। উঠিয়ে যদি আমরা এবার সমান চিহ্ন প্রেস করি, আমাদের অ্যান্সার চলে আসবে 6। তো আমরা এটা জাস্ট তোমাদেরকে বেসিক শেখানোর জন্য দেখাইলাম। আর এইভাবে আমরা কি করব, মানগুলো প্রতিবার বের করে নিব। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের সম্ভাবনার মেইন সূত্র। মেইন যে প্রথম সূত্র সেটা হচ্ছে এনসিআর। এনসিআর বিভিন্ন সময় বিভিন্ন রকম মান বের করতে হবে, এই মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে এভাবে বের করতে হবে, আর যদি কেউ হাতে হাতে বের করতে চায় তাহলে এভাবে বের করতে হবে। আর এখানে এন হচ্ছে মোট সংখ্যা, সি হচ্ছে সমাবেশ, আর আর হচ্ছে কাঙ্ক্ষিত সংখ্যা। এই হচ্ছে আমাদের সম্ভাবনার সূত্র। তবে সম্ভাবনার ক্ষেত্রে অঙ্ক করার জন্য আমাদের কয়েকটা লজিক ব্যবহার করতে হয়, আমরা এই লজিক গুলো একটু দেখবো। আচ্ছা, আখির ক্যালকুলেটরে সি আসতেছে না, তো এখন আখির কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সি কেন আসতেছে না। 6 প্রেস করার পর ক্যালকুলেটরের উপরে শিফট বাটন আছে, ওখানে প্রেস করতে হবে একবার, এরপরে সরাসরি ভাগ প্রেস করতে হবে, তাহলে তোমার সি চলে আসবে। দেখো তো আসছে কিনা। আর কার কার ক্যালকুলেটরে আসে না? কাউসারের সি আসছে। আচ্ছা, তাহলে আখি ক্যালকুলেটরের ছবি সহ আমাকে ক্লাসের শেষে ইনবক্স করলে আমি ক্যালকুলেটরটা দেখতে পারবো যে ক্যালকুলেটরে কোনো সমস্যা আছে কিনা। এবার আসো যে অঙ্ক করার সময় আমাদের মানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু লজিকের প্রয়োজন হবে, কিছু লজিক ব্যবহার করতে হবে, গাণিতিক যুক্তি ব্যবহার করতে হবে। এই যুক্তি হচ্ছে অঙ্ক করতে গিয়ে যদি আমরা কখনো অথবা অবলিক বা এই রকম যদি কোনো অপশন নিয়ে আসি অঙ্কের মধ্যে, অথবা অবলিক বা যদি কখনো আসে, তাহলে এই অথবা আর বা তো হচ্ছে বাংলা, এদের এদের গাণিতিক রূপ হিসাবে আমরা প্লাস বা যোগ চিহ্ন ব্যবহার করব। আর কখনো যদি অঙ্কের মধ্যে এবং ও ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের গাণিতিক যুক্তি হিসাবে গুণ ব্যবহার করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা বুঝছো ভালো, আর যারা বোঝো নাই, অঙ্ক করতে করতে গিয়ে বাকি অংশগুলো তোমরা সবাই বুঝে যাবা। এবার আসো অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে অঙ্ক দেওয়া আছে সম্ভাবনা, যাকে ইংরেজিতে বলা হয় প্রবাবিলিটি, আর সংক্ষেপে আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করব সব সময়। পি তে হচ্ছে প্রবাবিলিটি। এখন দেখো এখানে দেওয়া আছে 10টি বল হতে 3টি বল পাওয়ার সম্ভাবনা। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, মোট বল বা মোট সংখ্যা কত? 10। এখান থেকে কাঙ্ক্ষিত বল বা কাঙ্ক্ষিত সংখ্যা কত? 3টি। কি বের করতে হবে? সম্ভাবনা বা কি বের করতে হবে। এই দুইটা প্রশ্ন সাধারণত চাকরির পরীক্ষায় আসছিল, সেখান থেকে এখানে বেসিক বোঝানোর জন্য এখানে তুলে দিয়েছি আমি। তাহলে 10টি বল হতে 3টি বল, তাহলে এখানে দেখো এন সমান সমান হচ্ছে মোট বল। মোট বল কয়টি? 10টি। এবার অনুকূল বল বা কাঙ্ক্ষিত বল বা কাঙ্ক্ষিত মান, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছিলাম, আর সমান সমান কত? 3। আর এখানে বের করতে হবে প্রবাবিলিটি বা পি। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে এন সি আর, মান বসাইলে হয় কত? 10 সি 3। ক্যালকুলেটারে একটু হিসাবটা বের করে নেই। প্রথমে চাপলাম 10, এরপর চাপ দিলাম শিফট, এরপর দিলাম ভাগ, তাহলে সি চলে আসছে, নিচে দেবো 3, অ্যান্সার চলে আসবে 120। কারা কারা অ্যান্সার বের করতে পারছে একটু জানাও তো দেখি। আচ্ছা, পায়রা সে পারছে। তো 2 নম্বরটার অ্যান্সারটা তোমরা একটু বের করে দেখো তো দেখি কত আসে 2 নম্বরের অ্যান্সার। 2 নম্বরটার অ্যান্সার বের করো, দ্রুত বের করবা। তো সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখার চেষ্টা করো, অঙ্কগুলো করার চেষ্টা করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে।
আচ্ছা, ভিভোর অ্যান্সার আসছে 15,504, রাইট। ঠিক আছে। ভাইয়া 120 কেমনে আসলো একটু বুঝিয়ে দিয়েন। 120 কেমনে আছে, ঠিক আছে। তোমরা অধিকাংশই হচ্ছে বুঝতে পারছো, যারা বের করতে পারছো তোমরা লিখে দাও, সমস্যা নাই। এই যে 120 কেমনে আসছে ইনি প্রশ্ন করছিল, তো এনাকে আমি এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিচ্ছি। ক্যালকুলেটরের সাহায্যে আমরা যখন হিসাব করছি তখন অ্যান্সারটা চলে আসছে। কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করছি দেখো। হ্যাঁ, বের বের করা যাবে, ক্যালকুলেটরের সাহায্য ছাড়াও আমি বের করা দেখাচ্ছি। মিনহাজ, খেয়াল করো এখানে। এই যে পি সমান সমান আমাদের মোট সংখ্যা কত, পি সমান সমান হচ্ছে এন সি আর। এন হচ্ছে মোট সংখ্যা, মোট সংখ্যা কত, 10। সি হচ্ছে সমাবেশ, আর আর হচ্ছে কাঙ্ক্ষিত সংখ্যা বা আমাদের আহ কি বলবো, অনুকূল সংখ্যা। অনুকূল সংখ্যা হচ্ছে 3। তাহলে এটাকে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যাবে, এমনিও বের করা যাবে। এমনি কিভাবে বের করবা দেখো। এই যে 10 আছে এখানে, অনুকূল সংখ্যা যেহেতু তিন, তিন দেওয়া আছে, তাহলে এখানে তুমি এই 10টাকে 3 বার ভাঙাবা। 10, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 8, এইভাবে 3 বার ভাঙাবা। আর নিচেরটাকে একদম একদম 1 পর্যন্ত নিয়ে আসবে ভাঙিয়ে ভাঙিয়ে। তাহলে দেখো 3, 2, এরপর হচ্ছে 1, এভাবে ভাঙবা। এবার এখানে তুমি গুণ করো। 8 নং কত হয়, 8 নং হচ্ছে 72, 72 গুণন 10। তাহলে 72-কে 10 দ্বারা গুণ করলে অ্যান্সার আসে কত, 720। আর নিচে দেখো 2 × 2, 3 × 2 = 6, 720-কে 6 দ্বারা ভাগ করো। 720/6, অ্যান্সার আসতেছে 120। হাতে হাতে করা যায়, এটা তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো। এবার যে যার প্রশ্ন ছিল কেমনে আসছে, আমরা কেমনে বের করছি এত দ্রুত, এমনিই বের করছি। তারপরে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি বের করতে চাও, তাহলে প্রথমে ক্যালকুলেটরে 10 প্রেস করবা। এরপর ক্যালকুলেটরের উপরে দেখবা শিফট নামে একটা বাটন আছে, SHIFT, শিফট। এরপর তুমি শিফট বাটন প্রেস করার পর সরাসরি ভাগ বাটনে একবার প্রেস করবা। প্রেস করার পর নিচের যে মান আছে 3, এইটা বসাবা, বসিয়ে সমান চিহ্ন প্রেস করবা, অ্যান্সার চলে আসবে 120। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, বুঝতে পারছো। তাহলে এখন আমরা এই যে বড় অঙ্কটা সমাধান করব। এই অঙ্কগুলো বেশ বড় হয়ে থাকে এবং সমাধান করতে গিয়ে মোটামুটি বিরক্ত লাগে আর কি। তারপরেও তো কিছু করার নাই, আমাদেরকে সমাধান করতে হবে। পড়াশোনা বলতেই বিরক্ত, তারপরেও করতে হয় আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে আমাদের সম্ভাবনার অঙ্কগুলো করার জন্য কি করতে হবে। সম্ভাবনার অঙ্কগুলো করার জন্য পি সমান সমান এখানে হচ্ছে আমাদের অনুকূল সংখ্যা, আর ভাগ হচ্ছে মোট সংখ্যা বা ঘটন সংখ্যা বলা হয় এখানে। অনুকূল সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হবে, এখান থেকে আমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হবে এটা হচ্ছে আমাদের অনুকূল সংখ্যা। আর মোট সংখ্যা হচ্ছে যেখানে এখানে যতগুলো মান দেওয়া আছে, আমাদেরকে যদি কেউ কিছু করতে না বলে, সেক্ষেত্রে সর্বমোট সর্বোপরি আমরা যে মানগুলো বের করতে পারবো সেগুলো হচ্ছে মোট সংখ্যা। এখন আসলে অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু বিষয়, এই অঙ্কগুলোর মধ্যে কিছু কিছু বিষয় তোমাদেরকে একটু মুখস্থ করতে হয়। যেমন অঙ্কের ধাপগুলো একটু মনে রাখবা মুখস্থ করার মতো করে, তাহলে দেখবা হয়ে যাবে। আর নিয়মগুলো তো সব তোমাদেরকে বুঝতে হবে, সব তোমরা সুন্দরভাবে বুঝবা আশা করি। এটাকে যখন সমাধান করবো, এই যে 1 নম্বর অঙ্কটা, আমি প্রথমে সমাধানটা দিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝাই। এখানে বলা আছে একটি থলেতে, থলে মানে তো তোমরা সবাই জানো ব্যাগ আর কি। একটি থলেতে 6টি সাদা, 5টি লাল এবং 4টি কালো বল আছে। এটি হতে দৈবচরিত ভাবে 3টি বল তোলা হলে দেখাও যে সব কয়টি সাদা হবার সম্ভাবনা কত, প্রত্যেকটি একই রকম হবার সম্ভাবনা কত, কমপক্ষে 2টি লাল হবার সম্ভাবনা কত, বড় জোর 2টি কালো হবার সম্ভাবনা কত। তো এখান থেকে 4টা রিকোয়ার আমাদেরকে সমাধান করতে বলছে, আমরা এখান থেকে 4টা রিকোয়ারই আজকে সমাধান করার চেষ্টা করব। কেন, কোশ্চেন কি বেশি হয়ে গেল নাকি? এমনি তোমরা বলতেছো।
মনে হচ্ছে যে তোমাদেরকে এখানে একটা কোশ্চেন দিয়েই 10 নম্বর দেওয়া দরকার ছিল। কিছুই করার নাই, তোমাদের সবার কমার্সে পড়া উচিত ছিল, তাহলে বুঝতা যে কত পৃষ্ঠার একটা অঙ্ক করেও 10টা নাম্বার দেখা যায় যে শেষের মধ্যে অ্যান্সার মিলে নাই, 10 নম্বর শেষ ওখানে। আচ্ছা তোমরা একটু দেখো, তাহলে এখানে আমাদেরকে একটা থলে দেওয়া আছে, মানে একটা ব্যাগ দেওয়া আছে, ব্যাগের মধ্যে 6টা সাদা বল আছে, 5টা লাল বল আছে, 4টা কালো বল আছে। মানে ব্যাগের মধ্যে মোটামুটি বল আছে 15টা, বিভিন্ন 3 কালারের 15টা বল আছে। এখন এই এখান থেকে বলা হয়েছে এই যে ব্যাগের ভিতরে যে 15টা বল আছে, এখান থেকে তুমি সর্বোচ্চ 3টা বল তুলতে পারবা। দৈব চৈত বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে ঘটনা ঘটবে, তোমার ইচ্ছা মতো তুমি ঘটাইতে পারবা ঘটনা, ঘটনা ঘটবে এটা শিওর, কিন্তু ইচ্ছা অনুযায়ী তুমি ঘটাইতে পারবা। তাহলে দৈব চৈত ভাবে তোমাকে 3টা বল তুলতে হবে, মানে তুমি সর্বোচ্চ এখান থেকে 3টা বল তুলতে পারবা, কিন্তু এখানে তোমার ইচ্ছা অনুযায়ী তুলতে পারবা আর কি। ঠিক আছে, এবার দেখো এই 15টি বল হতে 3টি বল তোলার যে ঘটনাটা, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক বা মোট ঘটনা। তাহলে আমরা প্রথমে কি করব, মোট বলের সংখ্যা বের করে নেব। এখানে আমরা বের করে সমাধান লিখে লিখবো, দেওয়া আছে সাদা বল 6টি, এরপর হচ্ছে লাল বল 4টি, এরপর হচ্ছে কালো বল। আচ্ছা, যে কিছুই শুনতে পাচ্ছ না সে হচ্ছে যে যে কিছুই শুনতে পাচ্ছ না সে ক্লাস থেকে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। না, ম্যাথ সব ক্ষেত্রেই আছে, পড়াশোনা সবগুলোই কঠিন, করলে সবগুলোই সহজ। এবার দেখো কালো বল আছে 4টি, সরি আমি এখানে লিখতে একটু ভুল করছি, সাদা বল হচ্ছে মোট 5, সাদা বলের সংখ্যা হচ্ছে 5টি, আর কালো বল হচ্ছে 4টি। তাহলে মোট বলের পরিমাণটা এখন আমরা নির্ণয় করব। দেখি আমাদের মোট বল কতটি হয়। মোট বল এন সমান সমান হচ্ছে 6 আর 5 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। মোট বল দাঁড়াচ্ছে এখানে 15টি, মানে আমাদের যে থলে আছে সেই থলের মধ্যে মোট বল কয়টি আছে, 15টি। এখন আমাদেরকে বলছে দৈবচরিত ভাবে মোট বল তুলতে হবে 3টা। তাহলে এই 3টা বল, এই 15টা বল থেকে যদি আমি 3টা বল তুলি, তাহলে কত ভাবে এই 3টা বল আমি উঠাইতে পারবো, এইটা এখানে এখানে একটু হিসাব করে বের করব। তাহলে আমরা এখানে লিখবো দৈব চৈত ভাবে বল তোলা যাবে 3টি। তাহলে বল তোলা যাবে যেটা, এটা আর আর সমান সমান 3টি। এখন এটাকে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনার ভাষায় লিখবো, পি সমান সমান 15টি হতে 3টি। এই দেখো এখানে পি দেওয়ার কারণে 15টি হতে 3টি বল তোলার সম্ভাবনা এটা হয়ে গেল। তাহলে এখন আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে পি সমান সমান এন সি আর। তাহলে এখন আমরা মান বসাবো, এন কত 15, সি কত, সরি সি তো সম্ভাবনা, আর হচ্ছে 3। আমরা চাইলে এখন এখানে এটাকে হাতে হাতে বের করতে পারি, সেটা হচ্ছে 15কে 3 বার ভাঙাবো, 15 গুণন 14 গুণন 13, নিচে 3কে 1 পর্যন্ত ভাঙিয়ে নিয়ে আসবো, 3 গুণন 2 গুণন 1। তো অ্যান্সার আসবে কত, আমরা অ্যান্সারটা একটু বের করি, পুরো অ্যান্সারটাই বের করবো এখানে। 15, অ্যান্সার আসতেছে 455, 455, রাইট। তোমরা সবাই হচ্ছে যে
ভালো করেই হয়তো বা বুঝতে পারতেছো, যে কারণে সবাই দ্রুত অ্যান্সার বের করতে পারতেছো। তাহলে আমাদের মোট ঘটনা ঘটার সম্ভাবনা কত? 455। মানে এই যে আমাদের 15টা বল ছিল, এখান থেকে আমি দৈব চৈত ভাবে যদি বল উঠাই, তাহলে বলগুলো উঠাইতে পারবো 455 বার। 455 ভাবে আমি 3টা করে বল তুলতে পারবো। আচ্ছা, এবার আসো রিকোয়ার গুলো আমরা সলভ করব। 1 নম্বর রিকোয়ারে বলা আছে সবকটি বল সাদা হবার সম্ভাবনা কত। আচ্ছা, আমাদেরকে বল তুলতে বলছে 3টা, দৈবচরিত ভাবে আমি বল তুলতে পারবো এখানে 3টা। তাহলে এখানে বলছে 3টা বলই তো সাদা হবার সম্ভাবনা কত আছে, এটা তুমি হিসাব করে বের করো। 3টা বল যদি সাদা হয়, তাহলে আমার মোট বলের সংখ্যা কত হবে, তোমরা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে যে এখন যে প্রশ্নটা করলাম, যে এখানে বলছে সবকটি বল সাদা হবার সম্ভাবনা, এখানে সবকটি বল মানে কয়টি বল আমাকে তুলতে বলছে, একটু বলো তো দেখি। সব কয়টি বল মানে কয়টি বল তুলতে হবে? কেউ যদি বুঝে থাকো একটু জানাও। 3টা মনে হয় বলতেছে। আচ্ছা, ভিভো বলছে 3টা, হ্যাঁ রাইট। কারণ আমি এখান থেকে বলেই তুলতে পারবো 3টা। আমার এখানে যে আমাকে বলছে যে তোমার এখানে অনেকগুলো বল আছে, তোমার এতগুলো বল দেখার কোনো দরকারই নেই। মানে এতগুলো বলের দিকে তোমার চোখ দেওয়ারই দরকার নাই, তুমি বল তুলতে পারবা 3টা। এখন তুমি কেমনে কেমনে তুলো সেটা তোমার বিষয়। এই প্রথম ক্ষেত্রে এটা বলছে। আবার ক নম্বরে বলছে যে তুমি 3টা বল তুলবা, ঠিক আছে, কিন্তু তুমি আবার তোমার মন মতো তুলতে পারবা না, 3টা বলেই যেন সাদা হয়। 3টা বলেই যেন সাদা হয়। এখন বলছে যে 3টা বল তুলবা, 3টাই যেন সাদা হয়, ব্যাগের মধ্যে হাত দাও। এখন তুমি তো চোখ বন্ধ করে হাত দিচ্ছ। এখন এই যে হাত দিচ্ছ আর হাত ওঠার সময় যে তোমার মনে মনে একটা চিন্তা থাকবে যে 2টা মনে হয় সাদা হবে, একটা মনে হয় সাদা হবে, 3টা মনে হয় সাদা হবে। এই যে 3টা বল যে তুমি তুলবা এখান থেকে, এই 3টা বলেই সাদা হবার সম্ভাবনা বা পার্সেন্টেজটা কতটুকু, এটাই আমরা বের করব। তাহলে আমাদের এখানে মোট বল তোলা যাচ্ছে কয়টা? 3টা। আচ্ছা, 3টা বলেই তুলবো আমি, কিন্তু কয়টি সাদা বলের থেকে 3টি বল তুলবো এটাও আমাদেরকে জাজ করতে হবে। আমার এখানে মোট সাদা বল আছে 6টা, লাল বল আছে 5টা, এবং কালো বল আছে 4টা। আচ্ছা, এই 5টা লাল বলের থেকে কি একটা সাদা বল তোলা সম্ভব? কখনোই সম্ভব না। 4টা কালো বল থেকে কি একটা সাদা বল তোলা সম্ভব? কখনোই সম্ভব না, কারণ লাল তো লাল, কালো তো কালো, আর এখানে বল তুলতে হবে সাদা গুলো থেকে। তাহলে এই 6টা বল থেকে আমাকে 3টা বল তোলার হিসাবটা এখন করতে হবে। যে কালার বলবে ওই কালারের এনের মান তখন ওই কালারের মোট সংখ্যাটা আসবে। হ্যাঁ, 15টা বল, এখানে 6টা থেকে আমাদেরকে 3টা তুলতে হবে। এখন এইটাকে আবার আমরা সম্ভাবনার ভাষায় একটু লিখবো। অতএব পি সমান সমান কয়টি বল ছিল? 6টি। 6টি সাদা বল হতে যেহেতু আমার দৈবচরিত ভাবে আমাকে বল তোলার অনুমতি দেওয়া হয়েছে 3টি, তাহলে আমরা লিখবো এখানে 3। এখন আমরা এখানে লিখবো অতএব, এখন যে সূত্রটা এটা হচ্ছে অনুকূল ঘটনা আবার মোট ঘটনা। মোট ঘটনা কোনটা? এই যে এটা। অর্থাৎ একদম কোনো কিছু যদি না বলতো তাহলে মোট বল তোলা যাইতো 455 ভাবে, কিন্তু আমাদেরকে বলছে 455 ভাবে তোমাকে বল তোলার দরকার নাই, তুমি অনুকূল অনুকূল ভাবে বল তুলবা এখানে 3টা। 6টা থেকে 3টা বল তুলবা, মানে সব কয়টাই যেন তোমার সাদা হয়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এইভাবে যে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। তাহলে এখানে আমরা লিখবো অনুকূল ঘটনা, কোনটা লিখবো অনুকূল ঘটনা, এইটার উপর ভিত্তি করে। তাহলে এন সি আর হচ্ছে অনুকূল ঘটনা, ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কোনটা? এই যে এইটা, 15 CR, 15 CR। এবার আমরা মানগুলো এখানে বসাবো। 15 CR এর মান এখানে আমরা বের করে রাখছি 455, 455। আর NCR এর মানটা এখানে আমরা বের করব। এন এর মান হচ্ছে এখানে 6, আর সমাবেশের সি আর এর মান হচ্ছে 3। এখানে একটু ক্যালকুলেটরের সাহায্যে উপরের মানটা বের করি।
তাহলে 6 শিফট ভাগ 3 সমান চিহ্ন প্রেস করলে অ্যান্সার আসে 20, সমান আসে 20। এই 455 মোট ঘটনা থেকে তিনটি, মানে 15টা বল যদি তুলতে বলতো, 15টা বল থেকে যদি তুলতে বলতো তাহলে 455 ভাবে তুলতে পারতাম, কিন্তু 6টা বল থেকে যে তুলতে বলছে এখানে হচ্ছে কত, 20 ভাবে তুলতে পারতাম। এখন এটাকে এটা দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। 20কে যদি আমরা 455 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসতেছে 0.04, 0.04 ভাবে আমাদের এই বল ওঠার সম্ভাবনা রয়েছে, 0.04। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু জানাও, বুঝে থাকলে ওকে লিখবা, না বুঝে থাকলে প্রশ্ন করবা। কাউসারের অ্যান্সার কেন জানি 0.36 আসছে, তুমি এই যে 0.36 এর পরিবর্তে এখানে 4 লিখে দিবা, 0.4 লিখবা, 4। এই সম্ভাবনার ক্ষেত্রে দশমিকের পর দুই সংখ্যা রাখবা। তাহলে দেখো ক নাম্বার রিকোয়ার আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা খ নাম্বার রিকোয়ার করব। স্যার এটা প্রথম থেকে একটু বুঝান। প্রথম থেকে বোঝাবো আবার? আচ্ছা, এই ক্লাসটা তো ভিডিও দেওয়া থাকবে, রেকর্ড ভিডিও থাকবে, ওখান থেকে যদি প্রথম থেকে একবার দেখে নাও তোমরা তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এটার অনুরূপ অঙ্ক তো আরো নিচের মধ্যে আছে যেগুলো এখন করাচ্ছি আমি, তো দেখো কোনো একটা রিকোয়ার ভালো করে বুঝলে বাকিগুলো সব তোমরা বুঝতে পারবা, তারপরেও না বুঝলে আমি করিয়ে দেবো তোমাদেরকে। আর একবার বোঝান, 15 কি করলেন? 15 কি করলাম? আচ্ছা, 15 হচ্ছে মোট বলের সংখ্যা, একটু মনোযোগ সহকারে শোনো। মোট বলের সংখ্যা হচ্ছে 15টা, কিন্তু আমাকে বলছে যে এই 15টা বল তোমার হিসাব করার দরকার নাই, তুমি 3টা বল তুলতে পারবা, 3টাই যেন সাদা হয়। আচ্ছা, 3টা যদি সাদা হয় তাহলে লাল বল যদি আমি উঠাই, লাল বলটা কি সাদা সাদা হিসেবে গণ্য হবে? কখনোই হবে না। এই যে কালো বল থেকে যদি একটা উঠাই, কালোটা কি সাদা হিসেবে গণ্য হবে? কখনোই হবে না। তাহলে পাঁচের হিসাবও আমাদের আসবে না, মানে 5টা তো এমনি বাদ গেল, 15টা থেকে 5টা বাদ গেল, কালো বলও তোলা যাবে না। তাহলে 15 থেকে 5 বাদ গেল ওখানে, এবার 4ও বাদ গেল, থাকলো কত, 6টা বল। তাহলে এখানে 6টা বল থেকে আমাকে তুলতে হবে 3টা বল, মানে 6টা সাদা বল থেকে 3টা সাদা বল তুলতে হবে। এই জন্য আমরা কি করছি, আমরা 15কে এখানে হিসাবে নিয়ে আসিনি, নিয়ে না এসে কি করলাম, মোট সাদা বল ছিল কয়টি, মোট সাদা বল ছিল আমাদের 6টি। এজন্য 6টি হতে তিনটি তিনটি বল ওঠানোর জন্য আমরা দেখলাম 6টি সাদা বল হতে 3টি বল যদি আমরা সাদা তুলতে চাই, এটা ওঠার সম্ভাবনা হচ্ছে 0.04%। আচ্ছা, এটা তো থলে থেকে তুলতে হবে, তাহলে 0.04 কিভাবে হিসাব হয়? তাহলে কি থলেতে হাত অর্ধেক দিয়ে আবার হাত সরাই নেবো, মানে হিসাব প্র্যাকটিক্যালি হচ্ছে না, হাত দিয়ে নাকি হাত সরাই নেবে? শোনো, এখানে বলছে যে মোট ঘটনাকে অনুকূল ঘটনা দিয়ে যদি ভাগ করো তাহলে তোমরা সম্ভাবনাটা পেয়ে যাবা। প্রথমে যে আমি সূত্রটা তোমাদেরকে দেখাইছিলাম, প্রথম সূত্রটা, সম্ভাবনা অনুকূল ঘটনা, এই অনুকূল ঘটনা কোনটা, যেটা তোমাদেরকে নির্দেশ দেওয়া হবে ওইটা হচ্ছে অনুকূল ঘটনা। নির্দেশ কি দিছে তোমাকে, দেখো তো, নির্দেশ দিছে হচ্ছে 6টি বল হতে 3টি সাদা বল তুলতে হবে তোমাকে। তাহলে অনুকূল ঘটনা 6টি থেকে 3-এর মধ্যে থাকবে, এটাকে ভাগ করতে হবে মোট ঘটনা থেকে। মোট ঘটনা কোনটা, মোট ঘটনা হচ্ছে যতগুলো তোমার বল ছিল, কয়টা বল ছিল, 15টা। এখান থেকে দৈবচরিত ভাবে তুমি 3টা বল তুলতে পারতা। তো তোমাকে অ্যান্সারের কাছে এসে সবসময় এই নিয়মটাই ফলো করতে হবে, এটাই হচ্ছে সম্ভাবনার নিয়ম। পিটা আবার একটু বোঝান। পি হচ্ছে প্রবাবিলিটির পি। আচ্ছা, আমি এখন তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, তোমরা খেয়াল করো। 2 নম্বর অঙ্কটা যদি না বোঝো তাহলে আবার এখন প্রথমে এসে বোঝাই দিব। দেখো এখানে, দেখো 2 নম্বরে বলছে প্রত্যেকটি একই রকম হবার সম্ভাবনা কত, প্রত্যেকটি একই রকম হবার সম্ভাবনা কত। এখন এখানে একটু এই তোমাদেরকে যুক্তি নিয়ে আসতে হবে, মানে লজিক নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবা, প্রত্যেকটি একই রকম হবার সম্ভাবনা বলতে কি বোঝাচ্ছে এখানে, 3টা বল হয় সাদা হবে, নয়তো 3টা বলেই লাল হবে, নয়তো 3টা বলেই কালো হবে, প্রত্যেকটি একই রকম হবে। আচ্ছা, তো আমরা এখন এইটা এখানে একটু লিখি, তোমরা মনোযোগ সহকারে দেখো। রিকোয়ার খ,
একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে দেখবা যে অঙ্ক একদম সহজ হয়ে গেছে। খুবই মজার অঙ্ক কিন্তু এগুলো, প্রত্যেকটি একই রকম হবার সম্ভাবনা। তুমি এখান থেকে সর্বোচ্চ বল কয়টা তুলতে পারবা একটু জানাও তো দেখি। তোমার সবাই একটু জানাও, এখান থেকে বল তোমরা মোট কয়টা বল তুলতে পারবা? তিনটা, হ্যাঁ, কোনোভাবেই কিন্তু তোমাকে তিনটার বেশি বল তোলার অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে তিনটাই বল তুলবা। আবার বলছে এই এই যে ধরো এটা একটা লটারি হচ্ছে এখানে, তো এই লটারি কর্তৃপক্ষ বলছে যে তুমি তিনটা বল তুলতে পারবা, আবার প্রত্যেকটা বল যেন একই রকম হয়। এখন এরা বলে নাই যে প্রত্যেকটা বল যে একই রকম হবে সেটা কি সাদা হবে নাকি কালো হবে নাকি লাল হবে, এরকম বলে নাই। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো বল তুলতে পারছো, প্রত্যেকটা একই রকম তুলতে পারছো। তাহলে হয় তিনটা সাদা তুলবা, নয়তো তিনটা লাল তুলবা, নয়তো তিনটা কালো তুলবা। এখন এইটাকে আবার কি করতে হবে, তোমাকে প্রবাবিলিটির ভাষায় লিখতে হবে একটু। প্রবাবিলিটির ভাষায় লিখবা, তিনটা বলের হিসাবেই লিখবা। আবার বল যেন তিনটার বেশি চারটাও না হয়, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ বল তিনটি সাদা। সাদা, দেখো এখানে তিনটা বল সাদা হয়ে গেছে কিন্তু। সাদার যে তিনটা বল এক এক কালার ছিল এটা কিন্তু হয়ে গেল। এখন এখানে আবার কি লিখবো, বল তিনটি লাল। আবার এখানে দেখো বল তিনটি কালো। আচ্ছা, এখন এখানে লজিকের এখানে আমরা ব্যবহার করতে পারি বা অথবা ও, বা অবলিক ও। সেটা হচ্ছে কিরকম ছিল এখানে, অথবা, বা, আরেকটা হচ্ছে এবং ও। আচ্ছা, শোনো, মনে করো আমাকে কেউ দাওয়াত দিয়েছে, হ্যাঁ, দাওয়াত দিয়েছে, আবার দাওয়াতের সময় বলে দিয়েছে, আমরা মনে করি যে দুই ভাই, আমাদেরকে কেউ দাওয়াত দিয়ে বলছে যে তোমার দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবা। এখন আমি আমার ছোট ভাই দাওয়াতে যাব। এখন আমাকে বাসা থেকে যদি বলে আহ, এই যে তোমরা দুজনের মধ্যে যে কোনো একজন যাবা, এটা কিভাবে তারা বলবে যে তুমি এবং তোমার ছোট ভাই আসবা, নাকি তুমি অথবা তোমার ছোট ভাই আসবা? কিভাবে বলবে একটু বলো তো তোমরা, এবং বলবে নাকি অথবা বলবে? দাওয়াতের ওখানে কিন্তু একজনই যাইতে হবে, দুজন যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে কি এবং ব্যবহার করবো, আমি এবং আমার ছোট ভাই, নাকি আমি অথবা আমার ছোট ভাই? আচ্ছা, অথবা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু দিব অথবা। অথবাটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেই যাতে তোমরা বুঝতে পারো, যেহেতু এখানে লজিক করছে। অথবা, আচ্ছা দেখো এবার খেয়াল করো তোমরা, এই যে বল তিনটি সাদা হবে, এক সেট বল হয় সাদা হবে, অথবা বল তিনটি লাল হবে, অথবা বল তিনটি কালো হবে। এটা দ্বারা কি তিনটার বেশি বল তোলা বোঝাচ্ছে? না, তিনটার বেশি বল তোলা কিন্তু বোঝাচ্ছে না। যে সেটাই তুলো না কেন তুমি এক সেট বল তুলবা, এটাই বোঝাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে আমাদের সম্ভাবনা অঙ্ক সমাধান করার জন্য একটা লজিক ব্যবহার করতে হবে। সেই লজিকটা হচ্ছে অথবা অবলিক বা এর পরিবর্তে আমরা প্লাস বসাবো, অথবা অবলিক বা এর পরিবর্তে প্লাস, এবং অথবা ও এর পরিবর্তে আমরা কি বসাবো, গুণ বসাবো। তাহলে আজকের অঙ্কের জন্য অথবা অবলিক বা এর জন্য আমরা কি বসাবো, প্লাস বসাবো। এবার আসো তোমরা কিভাবে বাকি অংশটুকু আমাদেরকে সমাধান করতে হবে এইটা দেখি। তাহলে এটাকে আমরা চাইলে আরেকটু অন্যভাবে বের করতে পারি, বা প্রবাবিলিটি অফ, এই যে সাদা বল যখন তুলবো, আমাদের মোট সাদা বল কয়টি ছিল, ছয়টি। তাহলে ছয়টি হতে তিনটি, ছয়টি হতে তিনটি, এটা একটা গেল। অথবার জন্য এখানে দেবো আমরা প্লাস। এবার দেখো এখানে বলছে লাল, তিনটি লাল। তাহলে লাল বল আমাদের কয়টি ছিল, মোট পাঁচটি। লাল বল ছিল পাঁচটি, পাঁচটি হতে তিনটি, কারণ লাল তো আর 15টি থেকে সম্ভাবনা সম্ভব না।
এখানে লিখবো প্রবাবিলিটি অফ 5টি হতে 3টি। আবার অথবা আছে, তাহলে এখানে দিব প্লাস প্রবাবিলিটি অফ 3টি কালো, তার মানে 4টা মোট কালো বল ছিল, 4টি হতে 3। দেখো অঙ্ক কিন্তু এখন তোমাদের পরিচিত অঙ্কের মতো হয়ে গেছে। এই যে 6টি হতে 3টি আমরা ক নম্বর রিকোয়ারের সমাধান করছিলাম। তো বাকিটুকু কিভাবে হবে দেখো তো। প্রবাবিলিটি অফ, এই যে 6, 6, 3, 3, আর নিচে তো আমাদের মোট ঘটনা দিতে হবে। এটা এটা কি ছিল, মোট ঘটনা ছিল 15টি হতে 3টি। এটারটা লিখবো এবার, তাহলে হচ্ছে কত, 5 কম্বিনেশন 3, এখানে হচ্ছে 15 কম্বিনেশন 3। এরপর দেখো এখানে হচ্ছে 4টি হতে 3টি, 4 কম্বিনেশন 3, আর এর নিচে হচ্ছে কত, মোট বল ছিল আমাদের 15টি, 15টি হতে আমাদেরকে একসময় 3টি বল তুলতে বলা হয়েছিল। এবার আমরা হিসাব করব। তো এটাকে যদি হিসাব করি আমাদের এখানে অ্যান্সার আসতেছে 20। তো আগেই আমরা দেখছিলাম, এখানে দেখলাম 20, নিচে হচ্ছে 455। এটাকে হিসাব করব। তো এটাকে হিসাব করলে এখানে অ্যান্সার আসতেছে 10, আর নিচে হচ্ছে 455। এখানে হিসাব করবো, এখানে হিসাব করলে আসতেছে 4, আর নিচে হচ্ছে 455। এবার এটাকে আমরা কি করব, যোগ করব। আমরা চাইলে এখানে আহ এগুলোকে ভাঙিয়ে নিতে পারি, অথবা চাইলে আমরা এখানে লসাগু নিয়েও সমাধান করতে পারি। তো আমরা এখানে ভাঙিয়ে নিচ্ছি। 20কে যদি আমরা 455 দ্বারা ভাগ করি অ্যান্সার আছে 0.04 যোগ, এইটাকে যদি আমরা ভাগ করি এই 10কে 455 দ্বারা, 10 ভাগ 455 অ্যান্সার আসতেছে 0.2। এরপর হচ্ছে দেখো এটাকে যদি ভাগ করি 4 ভাগ 455, অ্যান্সার আসতেছে 0.0087 সামথিং। তো আমরা এখানে লিখবো 0.0087 আছে, যেহেতু 9 দেবো। তাহলে এবার সম্পূর্ণটাকে এবার কি করব, যোগ করব। যোগ করে দেখি 0.04 যোগ 0.02 যোগ 0.009, আমাদের অ্যান্সার চলে আসছে 0.069, 0.069। এটাকে আমরা লিখতে পারি এভাবে 0.07। অতএব নির্ণয়ে অ্যান্সার বা নির্ণয়ের সমাধান হচ্ছে 0.07। এইটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝতে পারছি ভাই, একটা কথা ছিল। বলেন। ওই আমি লাস্টেরটা 4 ভাগ 455 দিলে পুনাই হচ্ছে -0.3 আসতেছে। আচ্ছা, -0.3 আসলে তুমি এখনই হচ্ছে এটা ঠিক করো, তোমার ক্যালকুলেটরের মধ্যে দেখো মুড নামে একটা বাটন আছে, ক্যালকুলেটরের উপরে অন বাটনটার সাথে। হ্যাঁ দিছি। ওইটা হচ্ছে 5 বার চাপ দাও। আচ্ছা, যাদের সেম হচ্ছে তোমরা ওই যে মুড বাটন 5 বার চাপ দাও, দ্রুত করো। 5 বার চাপ দিলে দেখো তো NORM আসছে কিনা। ভাইয়া আমি অথবা দেওয়াটা বুঝিনি। এখন একটা কাজ চলছে ভাই, এটা এটা শেষ হোক, তারপর অথবা দেওয়ার বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। ক্যালকুলেটর না, ওয়ালারা একটু। ওটাই আসতেছে আবার 4 ভাগ 455 ওটাই তোমাকে আসতেছে। আগে তো আমি হিসাব করতে বলি নাই। তুমি হচ্ছে মুড বাটনে 5 বার প্রেস করো, দ্রুত করো, 5 বার প্রেস করো, দেখো NORM আসবে লেখা। 6SCI। না, আসতেছে না। আচ্ছা, তুমি হচ্ছে ক্যালকুলেটরের ছবি নিয়ে ইনবক্স করিও। আর যে সানজিদা ফিমা, তুমি এখন 3 প্রেস করো, 3। মুড বাটনে 5 বার প্রেস করো, তারপর 3 একবার প্রেস করো, তারপর 2 একবার প্রেস করো। ওকে, ঠিক হয়ে গেছে। এভাবেই ঠিক করতে হবে, তোমাদের ক্যালকুলেটর অনেক সময় সাইন্টিফিক মোডে চলে যায়, তখন তোমরা এভাবে ঠিক করে নর্মাল মোডে করে নিবা। একজনে অথবা দেওয়াটা বোঝে নাই। দেখো এখানে একটা লজিক ব্যবহার করতে হয়, সম্ভাবনার অঙ্কে লজিক ব্যবহার করতে হয়। তোমাকে এখানে বলছে তুমি মোট বল তুলতে পারবা 3টা, বল ছিল 15টা, 15টা বল থেকে 3টা বল তুলতে বলছে তোমাকে। এখন তারা আবার বলে দিয়েছে তোমাকে যে
আর এখান থেকে তুমি এবার তিনটা বল তুলতে পারবা, তিনটা বল যেন একই একই রকম হয়। তারা আবার বলে দেয় নাই যে তিনটা বল সাদা হইতে হবে, তিনটা বল লাল হইতে হবে, তিনটা বল কালো হইতে হবে। যেহেতু তারা ইন্ডিকেট করে কোনো কালার বলে দেয় নাই, এই জন্য তোমাকে কি করতে হবে, তিনটা বলেই একবার একবার করে তুলতে হবে তোমাকে। তাহলে তিনটা কালারেই বল তুমি তুলবা, আবার বল তিনটার বেশি তুমি চারটাও তুলতে পারবা না। তাহলে দেখো, হয় তুমি তিনটা লাল বল তুলবা, নয়তো তিনটা সাদা বল তুলবা, নয়তো তিনটা কালো বল তুলবা। এখন এই যে তোমাকে এই 15টা বল হইতে তিনটা বল তোলার যে ভাষাটা, এটাকে সম্ভাবনার ভাষায় লিখতে হবে। তো দেখো এখানে লিখছি আমরা, বল তিনটি সাদা, বল তিনটি সাদা হবে, অথবা বল তিনটি লাল হবে, অথবা বল তিনটি কালো হবে। এখানে কিন্তু দেখো আমরা অথবা দেওয়ার কারণে তিন কালারেরই বলের হিসাব লিখলাম, কিন্তু আমাদের মোট বল তোলা হইলো তিনটা। হয় সাদা তুলবো, নয়তো কালো তুলবো, নয়তো লাল তুলবো। এখানে কিন্তু তিনটার বেশি চারটা বল উঠলো না, এই জন্য এখানে অথবাটা নিয়ে আসছি আমরা। এবার বুঝতে পারছো কিনা একটু বলো। এমডি শাকিল খান, তোমার অ্যান্সারটা তো শুধু ভাই 008 আসে নাই, 008-এর পরে দেখো আরো কিছু সংখ্যা আছে। 008-এর পর আরো কিছু সংখ্যা আছে, সেজন্য আমি ওখানে এক যোগ করে 9 দিয়ে রাখছি। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই দুইটা যে অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। তো যেহেতু আজকে আমাদের এটা প্রথম ক্লাস এবং অন্যান্য অঙ্কগুলো থেকে এটা একটু কঠিন লাগে তোমাদের কাছে, বা আমার কাছেও মনে হচ্ছে যে একটু কঠিন হয়ে যাচ্ছে, তোমরা একটু কম বুঝতে পারতেছো। এই জন্য আজকের ক্লাসে এই দুইটা রিকোয়ারি থাক। এই দুইটা রিকোয়ারি তোমরা আবার সলভ করবা, বাড়িতে বসে বসে ভিডিও দেখে দেখে আবার সলভ করবা খাতায়। সলভ করার পর যখন এই অঙ্কের প্যাটার্নটা তোমাদের মাথায় ঢুকে যাবে যে এভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে হয়, তারপর আমরা দেখবো পরবর্তী দিনগুলোতে একদিনে একটা করে পুরো অঙ্ক শেষ করতে পারবো, এবং সেটা 30 মিনিটের মধ্যেই আমরা শেষ করতে পারবো। তাহলে আজকের ক্লাসে এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থাকো। এই অঙ্কটাই তোমরা বাসায় আরেকবার সলভ করবা, আমি এটার ভিডিও একটু পরে দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের একদম নতুন কোর্স চলমান আছে, তোমরা চাইলে তোমাদের কলেজের বন্ধুদেরকে বা পরিচিত বন্ধুদেরকে আমার কোর্সের বিষয়ে জানাইতে পারো। ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে এখান থেকে তোমরা সবাই পরীক্ষায় বসতে পারবা। তবে ভালো থাকো, আল্লাহ হাফেজ।